এমন একটি প্রাচীর যা তৈরি করতে ৫ লক্ষাধিক মানুষের জীবন চলে গিয়েছিল। এই প্রাচীরটির নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল ২০০ বছর এবং বহু সাম্রাজ্যকে এটি সম্পূর্ণভাবে দেউলিয়া করে দিয়েছিল। নদী, পুকুর, মরুভূমি এবং পাহাড়ের বুক চিরে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীরটি কেবল বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট কাঠামোই নয়, এটি সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম এবং স্থাপত্যকলার এক অতুলনীয় নিদর্শন। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের মহাপ্রাচীর অর্থাৎ দ্য গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে। প্রায় ২১,১৯৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীরের বর্তমান যতটা জনপ্রিয়, এর ইতিহাস ততটাই রহস্যময়। তাহলে কেন তৈরি করা হয়েছিল চীনের এই মহাপ্রাচীর? দ্য গ্রেট ওয়াল অফ চায়নার সাথে ড্রাগনের কি সংযোগ? আর কেনই বা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান বলা হয়? এত বছরের কঠোর পরিশ্রমের পরেও কেন এই প্রাচীরকে একটি ব্যর্থ উদ্যোগ মনে করা হয়? বন্ধুরা, আজ আমরা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার এই সমস্ত রহস্যের পর্দা আলোচনা করব। তাই এই আকর্ষণীয় ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাচীর। তবে এটি কোনো একক সরল প্রাচীর নয়, বরং এটি অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে গঠিত। আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরাল, আবার কিছু অংশ ভিন্ন দিকে ছড়িয়ে আছে। এই সমস্ত খণ্ডগুলিকে একত্রে যুক্ত করে প্রাচীরটির মোট দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে ২১,১৯৬ কিলোমিটার। এই দৈর্ঘ্য কত বিশাল তা আপনি এই থেকেই অনুমান করতে পারেন যে ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩ বার আসা যাওয়া করলেই তবে এই প্রাচীরের দৈর্ঘ্য সমান হবে। বর্তমানে এই প্রাচীরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ১৯৮৫ সালে ইয়াং হুই ডং এবং তার ২ বন্ধু এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গ্রেট ওয়াল অফ চায়নার সফর শেষ করেছিলেন। এতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং এই প্রাচীরটি পার হতে তাদের ৫১০ দিন অর্থাৎ প্রায় ১৭ মাস সময় লেগেছিল। এই ৩ জনের পরে আজ পর্যন্ত অন্য কোনো মানুষ এই প্রাচীরটি অতিক্রম করতে পারেনি। এই প্রাচীরটি চীনের উত্তর দিকে নির্মিত হয়েছে এবং একটি বরফের মরুভূমি থেকে ইয়েলো রিভার পর্যন্ত গেছে। এর পথে উঁচু পাহাড়, খাড়া পর্বত, শুকনো মরুভূমি, বরফছন্ন এলাকা, নদী, পুকুর এবং সমুদ্র প্রকৃতির বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, যার মাঝে এই প্রাচীরটি ঢেউ খেলানোর অবস্থায় দেখা যায়। সম্ভবত এই কারণেই চীনের মানুষ এই প্রাচীরকে কোটন ড্রাগন বলে ডাকে, অর্থাৎ পাথরের একটি ড্রাগন যা তাদের বিদেশি আক্রমণকারীদের থেকে রক্ষা করতে সাহায্য করে। এমনকি চীনা জনগণের একটি বড় অংশ একটি গল্পে বিশ্বাস করে যে হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে গিয়ে এই প্রাচীরের পথ তৈরি করেছিল, আর তার পিছু পিছু শ্রমিকরা এই প্রাচীরটি নির্মাণ করেছিল। আসলে চীনা বিশ্বাসে ড্রাগনকে শক্তি, আভা এবং ঐশ্বরিক ক্ষমতার প্রতীক মনে করা হয়, যা তাদের রক্ষা করে। এটিকে জলের মতো জীবনদায়ী, সামর্থ্য, বুদ্ধি এবং মঙ্গলের সূচক বলা হয়। চীনের প্রাচীরকেও এই সব কিছুর সাথে যুক্ত করে দেখা হয়, যে প্রাচীর মন্দ থেকে রক্ষা করে এবং চীনে সুব্যবস্থার প্রতীক। এমন অনেক গল্প প্রচলিত আছে, যার কারণে চীনের এই মহাপ্রাচীরকে ড্রাগনের সাথে যুক্ত করে দেখা হয়। তবে আমরা এই গল্প থেকে দূরে সরে যদি ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করি যে এই প্রাচীরটি নির্মাণ কখন শুরু হয়েছিল, তাহলে আমাদের সময়কে বিপরীত দিকে ঘুরিয়ে চীনা ইতিহাসের ২০০০ থেকে ২৫০০ বছর আগে যেতে হবে। সেই সময় চীনের শানজাই প্রদেশে বসবাসকারী লোকেরা কৃষিকাজ শুরু করেছিল। তারা ইয়েলো রিভারের জল দিয়ে তাদের জমিতে সেচ দিত। সেই যুগে চীনের পাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া এবং জিনজিয়াং এর মতো সাম্রাজ্য বিস্তৃত ছিল, কিন্তু সেই সাম্রাজ্যগুলিতে বিশেষ করে মঙ্গোলিয়ার জমির উর্বর ছিল না, বরং সেখানে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ বন্ধা মরুভূমি ছিল। তাই সেখানকার মানুষ পশুপালনের উপর নির্ভর করত। অন্যদিকে শানজাই প্রদেশের লোকেরা সুসংগঠিতভাবে বসবাস করত, কিন্তু মঙ্গলদের একাধিক বিচ্ছিন্ন উপজাতি ছিল, যারা সর্বদা শানজাই প্রদেশে প্রবেশ করে লুটপাট করত এবং তাদের ধন সম্পদ ও অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যেত।
এই সমস্যা থেকে বাঁচার জন্য চীনের লোকেরা তাদের একজন রাজা নির্বাচন করে এবং সীমানা নির্ধারণ করে, তার চারপাশে উঁচু প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই সময়ে কিন শি হুয়াং চীনের প্রথম শাসক হন এবং খ্রিস্টপূর্ব 223 সালে তিনি চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু এত দীর্ঘ প্রাচীর নির্মাণ করা কোনো একটি সাম্রাজ্যের পক্ষে সম্ভব ছিল না, বরং তাদের পরে অনেক সাম্রাজ্যই এই প্রাচীর নির্মাণে সহযোগিতা করেছিল এবং এই প্রাচীরটি সম্পূর্ণরূপে তৈরি করতে 2000 বছর সময় লেগেছিল। এবং এই সময়ে রাজারা তাদের যুগের সেরা প্রকৌশলী ইঞ্জিনিয়ার এবং স্থাপত্যকলার বা বিশেষজ্ঞদের এই কাজে লাগিয়েছিলেন এবং এটি নির্মাণের 20 লক্ষেরও বেশি শ্রমিক অবদান রেখেছিলেন। বন্ধুরা, চীনের গ্রেট ওয়াল তৈরির জন্য সমস্ত চীনা সাম্রাজ্য বড় সংখ্যায় সাধারণ মানুষের পাশাপাশি বন্দীদেরও নিয়োগ করত। তারা সাজা হিসাবে তাদের 4 বছরের জন্য প্রাচীর তৈরির কাজে পাঠিয়ে দিত। এটি হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এর কিছু অংশ শুকনো মরুভূমিতে, আবার কিছু অংশ এত উঁচু এবং সংকীর্ণ পাহাড়ের উপর দেখতে পাবেন যেখানে আরোহণ করাই অসম্ভব বলে মনে হয়। আর এই পাহাড়গুলোর আশেপাশে ঘন জঙ্গল বিস্তৃত। এমন পরিস্থিতিতে সেই যুগে গ্রেট ওয়াল নির্মাণকারী শ্রমিকরা প্রচুর কষ্ট সহ্য করেছিলেন। বলা হয় যে 2000 বছর ধরে এই প্রাচীরের কাজ এত দ্রুত গতিতে করা হয়েছিল যে শ্রমিকরা বছরের পর বছর ধরে তাদের বাড়িতে যাওয়ার সুযোগ পেতেন না। তারা দিনের 16 থেকে 18 ঘন্টা কাজ করতেন। এত কিছুর পরেও তাদের পেট ভরার মতো খাবারও জুটত না, বরং চীনের নিষ্ঠুর শাসকরা তাদের উপর অনেক অত্যাচার করত। এই শ্রমিকদের ঠান্ডায় কাঁপতে কাঁপতে প্রাচীরের আশেপাশেই ঘুমাতে হতো, যার ফলে অনেক শ্রমিকের রোগে প্রাণহানি ঘটেছিল। অনেক শ্রমিকের ক্ষুধায় মৃত্যু হয়েছিল। আবার অনেক শ্রমিক প্রাচীর নির্মাণের সময় পাশের খাদে পড়ে গিয়েছিলেন। কিন্তু প্রাচীরের কাজ এত দ্রুত চলেছিল যে সেই শ্রমিকদের দাফন করার জন্য পাশের গ্রাম বা শহর পর্যন্ত নিয়ে যাওয়া হতো না, বরং তাদের প্রাচীরের পাশেই গর্ত খুঁড়ে দাফন করতে দেওয়া হতো। বলা হয় যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করতে প্রায় 5 লক্ষ শ্রমিকের জীবন গিয়েছিল, যাদের মরদেহ আজও এই প্রাচীরের আশেপাশে বা এর নিচে চাপা দেওয়া আছে। এই কারণে চীনের এই মহাপ্রাচীরকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান বলে মনে করা হয় এবং কিছু চীনা মানুষ এটিকে অভিশাপ্তগ্রস্ত মনে করেন। এর আরেকটি কারণ হলো এই প্রাচীর তৈরির সময় চীনের অনেক রাজা এবং তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন আসে যে হাজার হাজার বছর আগে যখন সিমেন্টের আবিষ্কার হয়নি, তখন এত মজবুত প্রাচীর কিভাবে তৈরি করা হয়েছিল? দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরির জন্য ইট ব্যবহার করা হয়েছিল। মাটি দিয়ে ইট তৈরি করে সেগুলোকে ঘণ্টাখানেক ধরে চুল্লিতে পোড়ানো হতো যাতে সেগুলো মজবুত হয়। কিন্তু এই ইটের আকার আজকের ইটের চেয়ে 4 গুণ বড় ছিল। প্রাচীর খাড়া করার আগে গ্রানাইট পাথর দিয়ে ভিত্তি তৈরি করা হতো, আর এর বাইরের অংশে চীনা মাটি ব্যবহার করা হতো যাতে কোনো আক্রমণকারী সহজে এই প্রাচীরের উপর চড়তে না পারে। গ্রেট ওয়াল অফ চায়নাকে এমনভাবে নকশা করা হয়েছিল যে এই মহাপ্রাচীরের উচ্চতা 23 ফুট এবং চওড়া 21 ফুট। তবে কিছু জায়গায় এর উচ্চতা 9 ফুট, আবার কিছু জায়গায় 35 ফুট পর্যন্ত যায়। এই প্রাচীরটি নির্মাণের প্রধান লক্ষ্য ছিল রাজ্যের সুবিধা। তাই এর চওড়া এত বেশি রাখা হয়েছিল যে প্রয়োজনে একসঙ্গে 10 জন পদাতিক সৈনিক বা 5 জন অশ্বারোহী সৈনিক এর উপর দৌড়াতে পারত এবং যেখান থেকে শত্রু অনুপ্রবেশের চেষ্টা করেছে সেখানে পৌঁছাতে পারত। পাশাপাশি প্রাচীরের উভয় দিকে রেলিংও তৈরি করা হয়েছিল যাতে সৈনিকরা নিচে পড়ে না যায় এবং শত্রুর আক্রমণ থেকে তাদের সুরক্ষা হয়। এই প্রাচীরের জায়গায় জায়গায় ছিদ্র তৈরি করা হয়েছে। বলা হয় যে এই ছিদ্রগুলির মধ্যে কিছুটিতে মোটর বসানো থাকত যা শত্রুদের উপর গোলাবর্ষণ করত, আবার কিছু ছিদ্র থেকে চীনা সৈন্যরা তীর ছুড়ত। বন্ধুরা, গ্রেট ওয়ালের প্রতি 100 মিটার দূরত্বে একটি উঁচু নজরদারি টাওয়ার তৈরি করা হয়েছিল। এই টাওয়ারগুলোর উপরে সবসময় একজন সৈনিক মোতায়েন থাকত যারা রাজ্যের অন্যদিকে গতিবিধি পর্যবেক্ষণ করত।
যদি দিনের বেলায় শত্রুর আশঙ্কা দেখা দিত তবে তারা পতাকা উড়িয়ে বা ঘণ্টা বাজিয়ে সতর্ক করত, আর রাতের বেলায় আগুন জ্বালিয়ে বাকি সৈন্যদের সেই খবর দিত। এই নজরদারি টাওয়ারগুলোর নিচে একটি করে ছোট ঘর তৈরি করা হয়েছিল, যেখানে 25 জন সৈনিক থাকতে পারত, খাওয়া দাওয়া করত এবং বিশ্রাম নিত। চীনের এই প্রাচীরে এমন প্রায় 25,000 নজরদারি টাওয়ার রয়েছে, যেখানে প্রায় 6 লক্ষ সৈনিক থাকত। এখানে আরও একটি বিশেষ বিষয় হলো গ্রেট ওয়ালে অনেক গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যা নিয়ে বলা হয় যে চীনা সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এগুলি ব্যবহার করত এবং এর রাস্তা কেবল তারাই জানত। যদিও চীন সরকার বেশ কিছু সুড়ঙ্গের সন্ধান করেছে, কিন্তু আজও এখানে হাজার হাজার সুড়ঙ্গ এমন আছে যারা প্রবেশ ও প্রস্থানের বিষয়ে কেউ জানে না। এই সুড়ঙ্গগুলি নিজেদের মধ্যে অনেক রহস্যই লুকিয়ে রেখেছে। বন্ধুরা, এত মজবুত এবং বিশাল প্রাচীর হওয়ার সত্ত্বেও এটিকে একটি ব্যর্থ প্রকল্প মনে করা হয়। এমনটা বলার কারণ হলো এত বড় এবং মজবুত প্রাচীর থাকার সত্ত্বেও মঙ্গল এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীন আক্রমণ করতে সফল হয়েছিল। 1300 শতকে বিশ্বের সবচেয়ে বড় স্বৈরশাসক চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করতে সফল হয়েছিল। এরপর 1550 সালেও মঙ্গলরা চীনের এই প্রাচীর পার করে নিয়েছিল। এরপর 1644 সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করে এবং ক্ষমতা দখল করে। এর ফলে চীনে মিং রাজবংশের শাসন শেষ হয় এবং কিং রাজবংশ ক্ষমতা দখল করে, যা 20 শতাব্দী পর্যন্ত চলেছিল। আর এই সময়ে মঙ্গোলীয় চীনের অংশ ছিল, অর্থাৎ এক অর্থে এই প্রাচীরের কোনো ব্যবহার আর অবশিষ্ট ছিল না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরটি তাদের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া এবং জাপানি সেনাবাহিনীকে আটকানোর জন্য ব্যবহার করেছিল। মোট কথা হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণই রয়েছে এবং আজও প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটক চীনের গ্রেট ওয়াল দেখতে আসেন। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দ্য গ্রেট ওয়াল অফ চায়নার এই রহস্যময় ইতিহাস আপনার কেমন লাগলো এবং ভবিষ্যতে সুযোগ পেলে আপনি কি এই প্রাচীরটি দেখতে যেতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন।